ওইখান থেকে তার একটা সরু রেখার মধ্যে একটা অন্য একটা পরিপ্রেক্ষিতে বা ছোট্ট একটা ধারার মধ্যে থাকেন। কিন্তু ইউসুফ সিদ্দিকের যে সুবিধা, তিনি যেহেতু অক্সফোর্ডে ছিলেন, এমআইটিতে ছিলেন, আপনার আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে ছিলেন, ইরানে দীর্ঘদিন ছিলেন, আফগানিস্তানে ছিলেন, তার সঙ্গে কথা বললে একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়। তো ফলে একটা আন্তর্জাতিক যে গবেষণার যে একটা পরিপ্রেক্ষিত এবং যে বলবো যে ধারা এবং অভিজ্ঞতা সেটা তার মধ্যে ছিল, এবং তার মধ্যে একটা প্রসারিত দৃষ্টিভঙ্গি ছিল। এবং এই বইটা যে তিনি লিখেছেন এটা শুধুমাত্র শিলালিপি উদ্ধার নয়, তিনি তো প্রথমত দীর্ঘদিন ধরে কাজ করেছেন বাংলাদেশ বাংলা অঞ্চলের, এই অঞ্চলের এবং আশপাশের অঞ্চলের, আমাদের এমনকি সীমানার বাইরেও কখনো কখনো যে সমস্ত শিলালিপিগুলো পাওয়া সেগুলোর আমাদের এখানে কতগুলো অদ্ভুত সব আপনার লিপি আবির্ভূত হয়েছিল, বিকশিত হয়েছিল। তিনি সেগুলো পড়া খুব কঠিন, তিনি সেগুলোকে উদ্ধার করেছেন। কিন্তু শুধু উদ্ধার করেননি, তিনি কখনো কখনো প্রায় নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছেন, ইতিহাসের দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছেন, কখনো কখনো আমি বলবো নান্দনিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছেন। যেমন সেদিন যখন আমরা অনুষ্ঠান করি তিনি দেখাচ্ছিলেন, এবং বইটার মধ্যে আছে সেগুলো যে ইসলাম, আমরা বলি যে বাংলার একটা অপূর্ব সৌন্দর্য হচ্ছে এই যে যা কিছু এই ভাব বিভিন্ন দেশ থেকে ঢুকেছে, এটা ইসলাম হোক, আর্য হোক, যাই হোক না কেন, বাংলা অঞ্চল এই পাললিক এবং জলায় বিভক্ত অঞ্চল সেগুলোকে নিজের মতন করে আবার পুনর্নির্মাণ করেছে। এটা যদি বলি, এই শিলালিপিগুলোর মধ্যে খুবই আশ্চর্যের ব্যাপার উনি দেখাচ্ছেন যে কি করে এই আরবি হরফ, ফার্সি হরফগুলো তার যে সৌন্দর্য তৈরি হয়েছে, এবং তার মধ্যে বাংলার হাঁস, খালবিল, নলখাগড়ার বন এগুলোর চিত্রিত কিভাবে করে হচ্ছে। হ্যাঁ, তো এবং যে সমস্ত বাণীগুলো পাওয়া যাচ্ছে লিখিত বাণীর মধ্যে, যে একটা মসজিদ হবে, কিন্তু মসজিদটা শুধুমাত্র এমন নয় যে উপাসনার জায়গা হবে। মসজিদ কেন, অনেক লোক তাদের আশ্রয় হবে। যে ঘাটটা হবে উঁচু করার জন্য, সেই ঘাটটার মধ্যে শুধু মুসলমান নয়, সমস্ত সম্প্রদায়ের লোকেরা সেখান থেকে পানি নিয়ে যাবে। এগুলো আছে, মানে ব্যাপারটা এই নয় যে এটা শুধু তার ইন্টারপ্রিটেশন, এগুলো আছে। এবং ফলে এই বাংলা অঞ্চলের যে একটা সমন্বিত মিলেমিশে থাকার যে একটা ঐতিহ্য, যেটা আমরা হারিয়ে ফেলেছি এবং গত কয়েক বছর আরো বেশি ক্রমশ হারিয়েছি স্বাধীনতা যুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের পরে। এবং আমরা এটা কোন পর্যায়ে গেছে সেটা আমরা বুঝতে পারছি। এখন ধরুন যে এটা রাজনীতি আলাপের জায়গা না, ফলে আমি করছি না, কিন্তু এই ধরনের বইয়ের গুরুত্ব আছে। এমনকি যারা, মানে আমি বলছি যারা ইসলামের কথাটা বলতে চান, তাদের উচিত হবে এই বইগুলো পড়া। তারা দেখবেন যে বাংলা অঞ্চলের সঙ্গে ইসলামের সম্পর্কটা কত মধুর, কত সৌন্দর্যমণ্ডিত এবং কত অন্তর্ভুক্তিমূলক। যাই হোক, আমি বক্তব্য দিতে আসিনি। আর একটা কথা যেটা বলতে চাই, সেটা মানে বইয়ের পক্ষ থেকে না, নিজে লিখি বলে বলি, আমার মনে হয় এটা বলাটা কর্তব্য। এই কারণে যে এটা আমার উপলব্ধি, আমি তো গবেষক নই, কবিতা লিখি মাত্র। আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ, আমরা তো নানা রকমের বৈশিষ্ট্যগত মিল আছে এবং বৈশিষ্ট্যগত অমিলও আছে প্রচুর, ইতিহাসের কারণে, সংস্কৃতির কারণে, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে, নানা কিছুর কারণে। কিন্তু আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গে যারা নাকি আপনার বড় বড় মনীষী এসছেন, ধরুন রামমোহন রায়, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিম, এবং তারা একটা চিন্তার এজেন্ট হয়ে এসছেন। কিন্তু ইতিহাস তো বিবর্তিত হয়, ফলে সবসময় চিন্তাকে নবায়নের দরকার হয়। এবং পশ্চিমবঙ্গকে যতই আমরা গালি দিই না কেন, তারা কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকের উপর 2-3টা করে বই পাবে। কিন্তু আমাদের অঞ্চলে ব্যক্তিগত চিন্তার এজেন্ট হয়ে আসে, কিন্তু আমাদের এখানে কিন্তু তার চেয়ে বড় ঘটনা ঘটে। আমরা 52 ঘটিয়েছি, আমরা 69 ঘটিয়েছি, আমরা 71 ঘটিয়েছি, 90 এবং 24 ঘটিয়েছি। আমাদের এখানে জনতার বিপুল হয়, বিস্ফোরণ ঘটে, এবং প্রত্যেকটা ঘটনার সঙ্গে ইতিহাস বিবর্তিত হয়। এত বড় ঘটনা কিন্তু বাংলা অঞ্চলেই হয়। কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে আমাদের যে বুদ্ধিবৃত্তিক যে চর্চা, আমাদের আর্টিকুলেশন নাই। আমরা এই যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে এটা যে জন আকাঙ্ক্ষার যে বিপুল বিস্ফোরণ ঘটে, এবং অচিরে যে আমরা আবার সুশক্তির মধ্যে ডুবে যাই, এটার একটা বড় কারণ আমাদের বুদ্ধিবৃত্তিক ব্যর্থতা। এবং আমি মনে করি এই কথাটা বললাম এই কারণে যে বণিক বার্তা এবং দেওয়ান মোহাম্মদ হানিফ, ও যখন প্রথম সাংবাদিকতা করতে আসে, আমি তার কলিগ ছিলাম, যদি দূরে না গিয়ে থাকে, আমার সাংবাদিক জীবনের প্রথম কলিগ না। এবং সে যখন বাইরে যায় তখন আমি খুব আনন্দিত হয়েছিলাম প্রথমেই করতে এসে। যাই হোক, বলছে এই কারণে যে এই যে নন ফিকশন একটা উৎসবের আয়োজন করছে বইয়ের, আগামী দিনে আমরা যেরকম পরিস্থিতি দেখছি গত 1.5 বছর, আমি মনে করি আমাদের সাংস্কৃতিক লড়াই, আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াই অসম্ভব গুরুত্বপূর্ণ হবে নতুন রাজনৈতিক শর্ত তৈরি করার জন্য, গণতান্ত্রিক রূপান্তরের জন্য। এবং এই জন্য নন ফিকশন বইয়ের এইটা যে হচ্ছে, প্রত্যেকটা আয়োজন গুরুত্বপূর্ণ। আমি মোবারকবাদ জানাই, এটা অপরাধ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাজ্জাদ শরীফ। আমাদের আসলে এই আয়োজনের সর্বশেষ যে 2জন বক্তা, আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি,
বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ স্যার উপস্থিত আছেন, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় অধ্যাপক সিআর আরফাত স্যার উপস্থিত আছেন। আমরা এই আয়োজনটা শেষ করার আগে এই সামগ্রিক আয়োজন নিয়ে কেউ যদি কিছু বলেন, বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশের সরকারের সাবেক সচিব, লেখক এবং অন্যতম সেরা অনুবাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, আপনি যদি আপনি 1 মিনিট কিছু বলতে চান, ধন্যবাদ জ্ঞাপন করেন। যখন করেছে তখন consider honoring it. আমার আসলে বলার কথা না, আর আমরা তো কিছু পাপও করেছি, সেটা হচ্ছে আমলা হয়েছিলাম। এই যে আমাদের ফজল লতিফ সাহেব, তিনিও আমলা ছিলেন। আমাকে যখন এখানে পুরস্কৃত করা হয় তখন আমার মনে হচ্ছে পার্সেন্টই করলো কিনা, ফজল লতিফ এটা ছিল বলে। যাই হোক, তা আমার স্যার আছেন এখানে, আমাকে ফজল হক স্যার। আমি একবার যখন বাংলা একাডেমি পুরস্কার পাই তখন প্রয়াত সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমাকে বললো যে তুমি তো কাউরে রিকোয়েস্ট করো নাই। আমরা না করিনি, তুমি কেমনে পাইলে তাইলে পুরস্কার? সেটাও একটা ব্যাপার বটে। এই পুরস্কারের ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাই ঘটছে। আমি এই যে বোর্ডিং বার্তার পুরস্কার পেলাম, 1-2 দিন আগে আমাকে টেলিফোন করে বললো যে আপনি পুরস্কার পাইছেন। আমি বললাম যে আমি তো কি করে পুরস্কার পাই, আমাকে তো আগে কেউ বলেনি। বলে যে না, আমাদের নিয়মটা তাই। এবং নুরুল কবির সাহেব যে বললেন, সম্মান দিলেন যে ওদের মধ্যে এক ধরনের নিউট্রালিটি আছে এবং ওরা কোনো পার্সিয়ালি করার লোক নয়, এইটা যে উনি শক্তভাবে বললেন, এতে আমি খুব আনন্দিত বোধ করেছি। এবং আমার পূর্বে প্রাপ্ত যে পুরস্কারটি, সেটাও সম্মানিত বোধ করছি। যেহেতু উনি বললেন যে এই ধরনের পুরস্কার দেওয়া দরকার এবং এটা নিউট্রালি দেওয়া হয় এবং এর মধ্যে কোনো ধরনের দলবাজি নাই, এইটা আমাকে খুব আনন্দিত করেছে। যাই হোক, আমি সারা জীবন নন ফিকশনই করেছি। আমার জীবনে প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে ফিকশনের অনুবাদ করেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি যা করেছি 60-70টা যা বই লিখেছি অনুবাদ বা লেখা, সবই নন ফিকশন। তো আমার স্ত্রী আমাকে বলে কি, তোমার বই তো কেউ পড়ে না, তুমি এত পরিশ্রম করো কেন? আমি বললাম যে প্রথম যখন বৃষ্টি হয় তখন ধুলো উড়ে, তখন বন্যা হয় না, আস্তে আস্তে বন্যা হবে। এই যে আমাদের প্রকাশক বলে গেল যে আমি চ্যালেঞ্জ করতে চাই, পশ্চিমবাংলার ওদের বই আমাদের এখান থেকে পাঠাবো। তা আমার মনে হয় এই দুঃসাহসটা আমাদের দেখানো দরকার, অনেক বেশি পরিমাণ বই লেখা দরকার এবং ইয়ংদেরকে এবারে উৎসাহিত করা দরকার। সেটাও আমি এগ্রি করি এবং এটা জোরে এটা সমর্থন করি। কারণ হচ্ছে এই মননের চর্চা গদ্যেই হয় এবং সেই গদ্য এবং নন ফিকশনকে যে আপনারা পুরস্কৃত করছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা পুরস্কার পেলেন তারা তো আমি কি বলবো, নুরুল কবির সাহেব তো আমার ডিপার্টমেন্টেরই ছাত্র। তারপরে অন্য ইয়াকে আমি চিনি না, আরেকটা পুরস্কার যিনি পেলেন, কিন্তু তিনি অত্যন্ত বিদ্বজন, আমার মনে হয় পণ্ডিত মানুষ। এই ধরনের কাজ আরো হওয়া দরকার বলে আমার ব্যক্তিগত ধারণা। তো আমি আর বেশি বকবক করতে চাই না, আমাকে বলছে এমনি আসতে হবে, তো আমি আসলাম। তো সাহস পাচ্ছি না সবার সামনে কি বলবো, তবু অনর্থ কথাও কিছু অর্থ হয়তো থাকে, সেই আশায় আমি এই কথাগুলি বললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, আর বোর্ডিং বার্তাকে অভিনন্দন, আর যারা আমার কথা শুনেছে তাদের জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম ভূঁইয়া। আমরা এই পর্যায়ে আমাদের আয়োজনের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ স্যারকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নন ফিকশন বইমেলায় সমাপনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, লেখক, গবেষক, বিদগ্ধজন, শিক্ষার্থীবৃন্দ, প্রকাশক, সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা। এটি 9ম
বইমেলা, নন ফিকশন বইয়ের এটা নবম মেলা। আমার সৌভাগ্য হয়েছিল গত বছর এই মেলায় উপস্থিত থাকবার। তো আমরা যখন গত বছর এই মেলাতে উপস্থিত হয়েছি তখন আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম। তার মধ্যে একটা হচ্ছে এই মেলাটা বিশ্ববিদ্যালয়ের ভেতর কীভাবে আরো একটু বিস্তৃত করা যায় এবং একই সাথে এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়। তো এবছর অন্যান্য ইচ্ছা থাকার পরও এবং আগ্রহ থাকার পরও বিজ্ঞান অনুষদ সহ অন্যান্য অনুষদে এই ধরনের বইমেলা আরো একটু বিস্তৃত আকারে অনুষ্ঠান করা আমরা সীমাবদ্ধতার কারণে সেটা আমাদের করা সম্ভব হয়নি। তবে আমাদের ইচ্ছা আছে যদি সুযোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা কিছু করার এখান থেকে প্রয়োজন আমরা সেটা করতে চাই, যাতে করে বিস্তৃত আকারে এই ধরনের বইমেলা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেটা হয়। আমরা কেন সেটা করতে চাই এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থেই আমরা দেখতে চাই জ্ঞান চর্চা, জ্ঞান উৎপাদনের সত্যিকার অর্থে একটা কেন্দ্রবিন্দুতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে চাই। আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে যেমন আমরা পরিপূর্ণভাবে তাদেরকে যেমন আমরা গঠন করতে চাই, একই সাথে আমরা চাই যারা প্রতিষ্ঠিত গবেষক, লেখক তাদের সাথে আমাদের শিক্ষার্থীদের, আমাদের শিক্ষকদের এবং আমাদের গবেষকদের একটা সম্মিলন যাতে হয়। এই সম্মিলনের একটা উপলক্ষ হইতে পারে এই ধরনের বইমেলা, যার ফলে আমরা চাই যে ধরনের তার একটু কিভাবে বিস্তৃত আকারে সেটি করা যেতে পারে। এটি নিশ্চিতভাবে এই ধরনের বইমেলা আমাদের শিক্ষার্থীদেরকে আমাদেরকে বিভিন্নভাবে উপকৃত করে, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে শুরু করে আমাদের নলেজ হরাইজন ব্রডেন করার ক্ষেত্রে অথবা পার্সপেক্টিভসটাকে আরেকটু ব্রডেন করার ক্ষেত্রে এই নন ফিকশন বই সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকে। এটা শুধুমাত্র একটা পার্টিকুলার ফ্যাকাল্টিতে যে সীমাবদ্ধ থাকতে হবে তা কিন্তু নয়। আমি লক্ষ্য করেছি যে আমার বিজ্ঞান অনুষদ, আমি নিজে বিজ্ঞান অনুষদের ছাত্র, বিজ্ঞান অনুষদ থেকে শুরু করে অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের মধ্যেও এই ধরনের বই সম্পর্কে একটা বড় ধরনের আগ্রহ আছে। সুতরাং আগ্রহ যেহেতু আছে, সুতরাং আমাদের পক্ষে এই প্রচেষ্টাটা জারি রাখাটা বলা হয় মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমার অত্যন্ত শ্রদ্ধা নুরুল কবির ভাই সহ যারা এই আজকে পুরস্কৃত হয়েছেন তাদের প্রতি অভিনন্দন এবং সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এবার অনুরোধ জানাবো আমাদের এই আয়োজনের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আব্বাস স্যারকে তার বক্তব্য রাখার জন্য। আজকে সভার সম্মানিত সভাপতি, জুরি মণ্ডল যারা ছিলেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, লেখক, প্রকাশক, গবেষক, সাংবাদিক বন্ধু এবং উপস্থিত সকলে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আমাকে 4-5 আগে বণিকবর্তার প্রতিনিধির সঙ্গে কাকতালীয়ভাবে এক জায়গায় দেখা হলো, ঘটনাচক্রে এক জায়গায় দেখা হলো, অন্য এক মন্ত্রণালয়ে উনি কাজে এসেছিলেন। তখন এই প্রস্তাব যখন উত্থাপন করেন, মানে বলছেন যখন এই বইমেলা হতে যাচ্ছে আমি আগ্রহ প্রকাশ করি এবং তখনই উনি প্রস্তাব করেন আমি যেন এই অনুষ্ঠানে আসি, এবং অত্যন্ত দ্বিধা এবং সংকোচ আমি করেছিলাম, বিকজ অনেকেই বলেছেন তারা ঠিক যোগ্য নন। আমি বোধহয় সবচেয়ে লিস্ট কোয়ালিফাইড টু বি স্পিকিং অ্যাট লাস্ট এই অনুষ্ঠানে। লেখক মোটেই নেই, পড়াশোনা করতে চেষ্টা করি, কিন্তু দ্যাট ডাজ নট গিভ মি দি সর্ট অফ রাইট টু বি দ্য ফাইনাল স্পিকার, লেট অ্যালোন বি দ্য চিফ গেস্ট অফ দিস অকেশন। তারপরেও বলবো যে আমার নিজের মানে অভিজ্ঞতা কিছুটা রয়েছে। ছাত্র জীবনে 73 সালে 72 সালে সম্ভবত হুমায়ুন কবির মারা গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি হুমায়ুন কবির। তারপরে আমি লেখক শিবির থেকে আমরা হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার আমরা শুরু করলাম, এবং তার কোনো প্রাতিষ্ঠানিক সেরকম সংগঠন ছিল খুবই ঢিলেঢালা, প্রাতিষ্ঠানিক কাঠামো সেরকম ছিল না,
এবং বেশ কয়েক বছর আমরা সেই সময় অত্যন্ত নিষ্ঠার সাথে এই পুরস্কারটা 2-3টা ধারায় আমরা সেটা কিন্তু কবিতা, প্রবন্ধ, উপন্যাস আমরা সেটা করেছিলাম। এবং পরবর্তীকালেও যখন বইয়ের দোকানে গেলে যখন দেখতাম এত সালে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কারে ভূষিত, বুকটা বেশ পড়ে উঠত। এবং এই ধরনের একটা আয়োজন যে কতখানি কষ্টসাধ্য ব্যাপার, কতখানি যে এখানে পেশেন্স লাগে, সেটা আমার কিছুটা হলেও ধারণা রয়েছে। কারণ বই সংগ্রহ করা, তারপরে সেগুলো প্রথম দিকে খুবই কষ্ট হয়েছিল, অনেকেই খুব একটা সিরিয়াসলি এগুলো তারা নিতে চাননি প্রকাশকরা। পরবর্তীকালে 2-1 বছর হয়ে যাবার পরে আগ্রহের সাথে তারাই আমাদেরকে তাগাদা দিলেন যে পরে আপনারা কবে করবেন। এবং সেই বইগুলো যারা জয়ী যারা ছিলেন এবং খুব প্রথিতযশা অ্যাক্রস, আমি বলবো যে আমাদের এই যে পার্টিজান যে পলিটিক্যাল ডিভাইড, তার বাইরে রণেশ দাশগুপ্ত, সন্তোষ গুপ্ত থেকে শুরু করে অন্য আরও অনেকে, সর্দার ফজল করিম ভাই, ফজলাকুনি আছেন, মনসুর মুসা, সিকান্দার আবু জাফর, কোনো ক্ষেত্রে শেষ দিকে উনি দেখে দিয়েছেন। সো অনেকেই এই জাজ জুরি হিসেবে তারা থাকতেন এবং কোনো ক্ষেত্রেই আমাদের যে পুরস্কারের কোনো অর্থ, কোনো সেখানে দিক সেখানে ছিল না। একই সাথে সাথে যারা এই কাজগুলো করতেন সম্পূর্ণভাবে তারা তাদের প্যাশন থেকেই তারা আমাদেরকে সহযোগিতা করতেন। এবং যখন আমরা অনুষ্ঠানটা খালি আমরা নিজেরা চাঁদা তুলে তুলে সেটা আমরা করতাম। কাজেই আমি খুব নিজেকে রিলেট করতে পারছি এই ধরনের একটা উদ্যোগ এবং যেটা হয়েছে। এখন আমি এটাই বলবো যে এই সমাপনী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারি খুবই আমার ভালো লাগছে। আমার নিজের যে 40-50 বছর যেখানে কাটিয়েছি, 40 বছর শিক্ষক হিসাবে, তার আগেরও 5-7 বছর এখানে পড়াশোনা করে সেই জায়গায় এরকম একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। আমরা জানি যে নন ফিকশন বই কেবল তথ্য দেয় না, নন ফিকশন বই চিন্তা তৈরি করে, যুক্তি শেখা এবং সমাজকে বুঝতে সাহায্য করে। আমরা এমন সময় বাস করছি যখন তথ্যের অভাব নেই কিন্তু জ্ঞানের ঘাটতি রয়েছে। সোশ্যাল মিডিয়া, দ্রুত সংবাদচক্র এবং খণ্ডিত মতামতের ভিড়ে গভীর যাচাইকৃত এবং বিশ্লেষণধর্মী জ্ঞানের প্রয়োজনে আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। সেই প্রয়োজন পূরণে নন ফিকশন বইয়ের ভূমিকা অপরিসীম। এই বইমেলার একটা বড় তাৎপর্য হলো এটি জ্ঞানকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসছে। গবেষণা, ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজবিজ্ঞান, এই সব বিষয় যখন সহজ ভাষায় দায়িত্বশীল প্রকাশনার মাধ্যমে পাঠকের কাছে পৌঁছায়, তখন জ্ঞান সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়। এই বইমেলায় শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, প্রকাশক এবং পাঠকের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে বাংলাদেশে নন ফিকশন পাঠকের একটি শক্ত ভিত্তি তৈরি হচ্ছে। এটা বেশ কয়েকজন এটা বলেছেন, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। আমি বিশেষভাবে সাধুবাদ জানাতে চাই বণিক বার্তাকে। একটি সংবাদপত্র যখন সংবাদ ছাপার বাইরে গিয়ে জ্ঞান ভিত্তিক প্রকাশনা, বইমেলা এবং পুরস্কারের মতো উদ্যোগ নেয়, তখন সেটি কেবল মিডিয়া প্রতিষ্ঠান থাকে না, তা হয়ে ওঠে এক বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান। আজ এখানে নন ফিকশন গ্রন্থ পুরস্কার প্রদান করা হচ্ছে। এই পুরস্কার শুধু লেখকদের সম্মানিত করে না, এটা একটা গভীর বার্তা দেয়। গভীর গবেষণা, পরিশ্রমী লেখা এবং দায়িত্বশীল চিন্তার মূল্য আছে। আমি আশা করি এই পুরস্কার আরও লেখককে উৎসাহিত করবে। জনপ্রিয়তার চেয়ে সত্যকে অগ্রাধিকার দিতে হবে। সহজ উত্তর না দিয়ে জটিল প্রশ্ন তুলতে হবে। সমাজকে বোঝার দায় এড়িয়ে না দিয়ে তা গ্রহণ করতে হবে। একটি সমাজ তখনই শক্তিশালী হয় যখন সে নিজেকে প্রশ্ন করতে পারে, আর সেই প্রশ্ন করার সাহস গড়ে ওঠে এই নন ফিকশন পড়ার অভ্যাস থেকে। পরিশেষে এই সুন্দর আয়োজনের জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই, লেখক, প্রকাশক ও পাঠকদের অভিনন্দন জানাই। বিশেষ করে শিক্ষার্থীদের বলবো, নন ফিকশন পড়ো, প্রশ্ন করো, তর্ক করো, ভাবো, কারণ চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ গড়ে উঠতে পারে না। আমি আশা করি যে আরো বড় এই প্রয়াস
মানে এটা থাকবে, অব্যাহত থাকবে, পরবর্তী বছরগুলোতে এই ধরনের হবে। এবং আরও আশা করি এটা আরও বড় পরিসর যেন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে এখানে সাহায্যে যেটা করছেন তারা, আমি মনে করি এই কাজ অবশ্যই, এই দায়িত্ব বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠানকে নিতে হবে এবং এই সহযোগিতাকে আরও তারা যেন পরিসর এটা যেন বাড়ান, তার জন্য আমি অনুরোধ করছি। এখানে আমার আরেকটা ছোট, আমি জানি না কতখানি সঙ্গতিপূর্ণ হবে, কিন্তু আমরা কয়েকবারই শুনলাম, বিশেষ করে জুরিতে যারা ছিলেন, যে অনেক তাদের কষ্ট হয়েছে যে মানে দুটো বই সিলেক্ট করতে। তো সেই ক্ষেত্রে একটা বিবেচনার জন্য আমি রাখবো, বিশেষ করে যারা আয়োজক, যে স্ট্রং ক্যান্ডিডেট যারা থাকে নমিনেশনের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের যে 2-3টা বই যদি থাকে, আপনারা পুরস্কার না দেন, অন্ততপক্ষে সেই নমিনেটেড বুকসগুলিও যদি আপনারা যদি সেটা ডিক্লেয়ার করেন, তাহলে আমাদের মতো পাঠকরা আমরা জানবো যে আর কোনগুলো অন্ততপক্ষে সমপর্যায়ে, তা আমাদের একটা সুবিধা হবে। যে কারণে অস্কারের নমিনেটেড আগের থেকে হাইপ একটা তোলা, আই ডোন্ট সি এনি রিজন ওয়াই উই শুড নট ফলো ইট। আমার মনে হয় যে আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস। আমার শেষ কথা, এখানে আমি মানে এখানে নুরুল কবির বন্ধু মানুষ, দায়িত্ব নেওয়ার মাস দিনের পরে তাকে একটা ব্যাপারে খুব উৎসাহের সাথে আমি ফোন করেছিলাম যে আমার খুব ইচ্ছা একটা ট্রান্সলেশন ব্যুরো একটা করার, পাঠ্য বই, এবং সেক্ষেত্রে করা, এবং এই আমাকে এই অনুরোধটা বা এই ইচ্ছাটা প্রকাশ করেছিলেন প্রয়াত বদরুদ্দিন উমর। আমি দায়িত্ব নেবার পরে বোধহয় 3 দিনের মধ্যে আমাকে উনি বলেছিলেন, তুমি 3 দিনের মধ্যে তুমি আমাকে আমার সঙ্গে এসে 15 মিনিটের জন্য দেখা করো এবং বলে এই কাজটা করে যাও। এবং সেই উদ্যোগ সেই সময়টাতে নেওয়া হয়েছে। উৎসাহের সাথে নুরুল কবিরকে ফোন করেছিলাম, বলেছিল আগে করে দেখান। তো সেই প্রয়াস এখনো হয়তো দৃশ্যমান হয়নি, এবং খুব দ্রুত আমরা ওয়ার্কিং কমিটি হয়েছে এবং একটা অ্যাডভাইজারি কমিটি, এটা ইতিমধ্যে আমরা যাওয়ার আগে এটা করে যাব। এবং আমরা আশা করি যে ওটাও এই যেটা আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু বাংলায় যে পাঠ্য বই অনুবাদের যে প্রয়োজন যেটা ছিল, বাংলা একাডেমি অনেক ভালো কাজ করছেন, বিশাল পরিসরে তারা অনেক কিছুই করছেন, অনুবাদ তাদের অন্যতম। কিন্তু এই ক্ষেত্রে আমরা মনে করি মন্ত্রণালয়ের একটা বিশেষ এখানে একটা দায়িত্ব রয়েছে। এবং আমি ফাইনালি have been able to convince some of my colleagues in the ministry and also beyond that যারা পলিসি মেকিং আছেন, and hopefully আমরা এই শুরুটা আমরা করে দিয়ে যেতে পারবো। আবার সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এই উদ্যোগ আরো বিস্তৃত হোক, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অনুরোধ জানাবো মঞ্চে থাকার জন্য। আমাদের প্রেস প্রদানের আয়োজনটা এখন আমরা আমি সম্পাদক মহোদয়কে অনুরোধ জানাবো সব অতিথি সবাই যদি একটু মঞ্চে আসি। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যার। যেহেতু মাননীয় উপদেষ্টা বললেন যে আর কি কি বই ছিল, সেগুলো যদি একটু বলতেন যাদেরকে আপনারা সম্মানিত করতে পারেন নাই। 3টা বই আরো কাছাকাছি নিচের দিকে ছিল। একটা ছিল ফ্র্যাকচার্ড পাথ, চ্যালেঞ্জেস অফ ডেমোক্রেটিক ট্রানজিশন ইন বাংলাদেশ, আলী রিয়াজের, ইউনিভার্সিটি ইউপিএল এর। মধ্যযুগে বাংলায় ধর্মনিরপেক্ষ পাঠশালা এবং ব্রিটিশ শাসনকালে সাম্প্রদায়িক শিক্ষা, এটার লেখক হলো রহমান চৌধুরী, সংহতি প্রকাশন এটা করেছে। 22 পরিবারের অতীত ও বর্তমান, পাকিস্তান ও বাংলাদেশের ধনী শ্রেণীর উদ্ভব ও বিকাশ, এটা মেহেদি হাসান একজন বাংলা গবেষণা, ওরা এই বইটা প্রকাশ করেছে। লাস্ট আরেকটা বই আমি বলতে পারি, আরো কয়েকটা ছিল কিন্তু এইটুকু বলে শেষ করছি, সেটা হচ্ছে চলমান ইতিহাস, জীবনের কিছু সময় কিছু কথা, 1991 থেকে 2019, মওদুদা, এটা প্রথম প্রকাশন। আমি মনে করি এগুলোই একটু মেনশন করার মতো বই ছিল, যেগুলো আমাদের প্রকাশকরা সরবরাহ করে। তো বদরুলকে অনুরোধ করব আমাদের লেখক, প্রকাশক এবং সম্মানিত অতিথি সহ মঞ্চে যদি আমাদের অনুরোধ জানাবো অধ্যাপক আবুল কাসেম। আর একটা জিনিস উপদেষ্টা বলেছেন যে লেখক শিবির যখন করতো কোনো এটার সঙ্গে ফিনান্সিয়াল মনিটারি ইনভলভমেন্ট ছিল না। আমরা যখন শুরু করি আমাদেরও কিছু ছিল না, আস্তে আস্তে সাহস বেড়েছে, অল্প অল্প কিছু সংযোজন করেছি।
আর আমরা বেশি রকমের সম্মাননা বা পুরস্কার দিই পাঠকদের, যারা বই কিনতে আসে। এই যে মোটরসাইকেলটা দেখছেন, আমরা চাই যে পাঠকরা বেশি করে এই মেলার সঙ্গে সম্পৃক্ত হোক। তো ফলে বেশি পুরস্কার আসলে যারা পাঠক, তাদের জন্য, যাতে করে পাঠকরা বেশি ছড়ায় মেলার কথা এবং আমরা অন্যান্য ক্যাম্পাসে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। বদরুল, আপনি যদি স্যার, জি, আমরা জুরি বোর্ডের সভাপতি সদস্য সবাইকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। অধ্যাপক আবুল কাশেম ফজলুল স্যার, অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী সাহেব, ফারুক মনিদ্দিন সাহেব, আফসানা বেগম স্যার, আমাদের মাঝে অনেকক্ষণ যাবৎ আছেন ডিন স্যার ডক্টর মাহমুদ হোসেন ইমাম স্যার, আপনি মঞ্চে আসবেন। উপ উপাচার্য মহোদয় ডক্টর মামুন আহমেদ। জি জি। এই পর্যায়ে আমি আমাদের দুইটি যে বিজয়ী গ্রন্থের লেখক জনাব নুরুল কবির, ওনাকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। আমির ইসলাম সাহেব, এই শরীফ 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 দায়িত্ব সরা দাও, দায়িত্ব সরা দাও। এছাড়া আমাদের এই আয়োজনের বিশেষ সহকারী, বিশেষ সহযোগী সাউথ ইস্ট ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুশফিকুর রহমান আছেন। জি আমাদের মাইক, আমাদের মাইকটা নেন। জি, আমাদের আরেকটি প্রকাশনা সংস্থার প্রকাশক জনাব জসিমউদ্দিন মঞ্চে আসবেন। ভাই একটু ভাই ভাই আপনার বসতে হবে, তাহলে চাপতে হবে না, বসতে হবে। স্মৃতি একটা এইসব লোক পাওয়া যায়, পাওয়া যায় পাওয়া যাবে। আমি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে অনুরোধ জানাবো আমাদের বিজয়ী গ্রন্থগুলোর লেখক এবং প্রকাশকদের পুরস্কার দেওয়ার জন্য, সম্মাননা দেওয়ার জন্য। প্রথমেই বিরালা 24-এর গণ অভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা গ্রন্থের লেখক জনাব নুরুল কবিরকে সম্মাননা তুলে দেবেন আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি। ক্রেস্টটা আমি দেওয়ার জন্য আমাদের সহকর্মী ওমর ভাইকে অনুরোধ জানাচ্ছি স্যারের হাতে দেওয়ার জন্য। জি, এছাড়া 50,000 টাকার একটা সম্মানই আছে লেখকদের জন্য। এটা জাস্ট সুভিনির। এরপরে আমাদের আরেকটি গ্রন্থ শিলালিপি বাংলায় আরবি ফার্সি প্রত্ন লেখমালা। এই বইটির, এই গ্রন্থটির লেখক উনি দেশে নাই, ওনার পক্ষে আমি সাজ্জাদ শরীফ সাহেবকে অনুরোধ করব পুরস্কারটি গ্রহণ করার জন্য। এবং সম্মাননা তুলে ধরার জন্য আমরা জানাচ্ছি। আমি প্রকাশকদের পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই প্রথমেই কথা প্রকাশের প্রকাশক জনাব জসিমউদ্দিন, ওনার হাতে পুরস্কার ক্রেস্ট তুলে দেবেন। এরপর আমি সাজ্জাদ শরীফ সাহেবকে হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। আপনার একটি ক্রেস্ট দিয়ে আসবেন বিশেষ অতিথি এবং প্রধান অতিথির হাতে।
প্রথমা প্রকাশনার পক্ষ থেকে উনি গ্রহণ করবেন। দেখা যাবে একটা কাছে আসুন না। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। হ্যাঁ হানিফ ভাই একটু প্রোগ্রাম, এই যে ভাই হানিফ ভাই একটু প্রোগ্রামে থাকি। হ্যাঁ আমি জুরিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো এই পর্যায়ে। আমাদের জুরি বোর্ডের সদস্যদের মধ্যে আছেন, সভাপতি হিসেবে আছেন আবুল কাশেম ফজল হক স্যার। 3 সদস্যের মধ্যে আছেন অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, জনাব ফারুক মঈনুদ্দিন এবং আফসানা বেগম। কয়টা বই জানা জি, এবার আমরা আমাদের জুরিদের মধ্যে একজন মনে হয় রয়ে গেছেন, যার ক্রেস্টটি প্রদান করা হয়নি। আফসানা বেগম। এই পর্যায়ে আমি ক্রেস্ট আমাদের যার কেন্দ্রে আসলে আমাদের এই আয়োজনটি, তাকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর মাহমুদ হোসেন ইমাম স্যারকে, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন স্যারকে একটি সম্মান আমাদের এই সুবিনের স্বরূপে আয়োজনের জন্য একটা ক্রেস্ট। এ পর্যায়ে ক্রেস্ট নেবেন আমাদের উপাচার্য মহোদয় ডক্টর মামুন আহমেদ স্যার। স্যারকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবশেষে আমাদের প্রধান অতিথি অধ্যাপক সিয়ার আবরার স্যারকে সবার পক্ষ থেকে একটা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যারকে বলা মাত্র স্যার এই আয়োজনে আসার জন্য আমাদের সম্মতি দিয়েছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদটি জানানোর জন্য অনুরোধ করব মাহমুদ ওসমান স্যার যদি একবার ধন্যবাদ করে সমাপনী ঘোষণা দেন। এখানে আগত সুধীবৃন্দদেরকে শুভেচ্ছা। আর আমি একটু সমাপনী বক্তব্যে একটু কথা বলতে চাই, সেটা হলো প্রথম আমরা যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে শুরু যখন হয়েছিল, তখন ডিন হিসেবে না, আমি অ্যাজ প্রফেসর অফ দ্য ফাইন্যান্স এই কার্যক্রম উদ্বোধনে ছিলাম। সেটাই বলছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এরপরে এখন যে উত্তরোত্তর যে সুদীজন বৃদ্ধি হয়েছে, সেটাতে আমরা মনে করি এই স্বল্প পরিসরে বিজনেস শিক্ষা পরিষদ যেটুকু করেছে, সেইটাই আমরা প্রাউড অফ বিং অ্যাসোসিয়েটেড উইথ বণিক বার্তা। বণিক বার্তার সাথে আমরা
আর এখানে যে গুণীজন যারা ছিলেন আমাদের জুরি বোর্ডের সদস্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন। তারপর যে পাঠক এবং যে কথা সাহিত্যিক অ্যান্ড যে অন্য সবচেয়ে দুজন এখানে আছে, এইবার এটা আরো মুখরিত হয়েছে। আমি যতটুকু জেনেছি গত বছর থেকে এই 3 দিনে, যদি আমাদের প্রথম দিকে শুরু হয়নি, আমাদের মানে যেটা সেল বিক্রি বলে সেটা কিন্তু দ্বিগুণ হয়েছে। এটা একটা বড় জিনিস। আর এইটা উত্তর যেমন একটা ছোট পরিসরে যে নিহিত থাকবে এমন কোনো কথা নেই, এটা ছড়িয়ে পড়বে পুরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির মধ্যে। শুধুমাত্র এই ফ্যাকাল্টিটা না, বাট ফ্যাকাল্টিটা প্রথম যাতে এটাকে চারণভূমি হিসাবে যদি আমি বলে থাকি, আমি মনে অত্যুক্তি হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সঞ্চালনার ক্ষেত্রে সকল ধরনের ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই কথার মাধ্যমে আমাদের আজকের আয়োজনটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আগামীতে নিশ্চয়ই আমরা আরো বড় পরিসরে আয়োজন নিয়ে ফিরব।